মাথা ঠান্ডা করো পারুল। তুমি কি এখন আর সেই গ্রামের দোষ চিনতে পারুল? দেখো পারুল, তুমি এখন বসুবাড়ির বউ, এইভাবে বরের সঙ্গে ঝগড়া করলে চলে? ঝগড়া কি আর সাধেই করছি বৌদিদি? তোমরা শুধু আমার রাগটুকুই দেখতে পারো, কিন্তু আমার কষ্টটা দেখতে পাও নাই। পাতলাতে শুধু শুধু আমাকে বারবার কথা শোনাচ্ছে। আমার কি দোষ বলো তো? আমার বাপ মা পরে বা কি দোষ করেছে? আমি কি সাদা এসেছি ওর জীবনে? নিজে তো লেট স্টার্ট বলে ধুম করে লাফিয়ে চলে এলো বিয়া করতে, তাহলে এখন এত হতশত করছে কেন? বারবার দোষে ঠাউরাচ্ছে কেন? আমি কি মানুষ নই? তোমার অভিযোগটা একদম ঠিক পারুল। তরিতা, তুমি যাও, ওর গয়নাগুলো আমি খুলে দিচ্ছি। দেখো পারুল, তুমি তো নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে এই বিয়েটা একদমই ওয়ার্ক করছে না, তাই তো? তুমিও তো এই বিয়েটা করতে চাওনি। রায়নকে তো শুরু থেকেই তুমি পছন্দ করতে না। করিলাই তো। তাহলে তাহলে এই নাটক, এই আচার নিয়ম, বৌভাত, ফুলসজ্জা কেন এসবের মধ্যে পড়ছো পারুল? কেন রায়ান বাড়ি ফেরেনি বলে তুমি ওর উপর রাগারাগি করছো? তোমার তো উচিত ওকে সাপোর্ট করা। কি করে করবো পিসিমণি? আমার বাপ মা ওদেরকে তো আমি জানাতে পারবো না যে এই কেন? বিয়াটা। কেন জানাতে পারবে না পারুল? দেখো পারুল, আগুন তো কোনোদিন ছাই চাপা থাকে না, তাই না? তোমাদের এই বিয়েটা যে ঠিক হয়নি, তোমরা যে এই বিয়েটাতে কেউ সুখী নও, সেটা তো তোমার বাবা মা সবাইকে আস্তে আস্তে ফেস করতে হবে। আমার বাপটা মরে যাবে গো। ভাই বোনেদের ভবিষ্যৎ না ভেবে আমার বিয়ার লিগে আমার বাবা আমাদের শেষ সম্বলে জমিটুকু বিক্রি করে দিয়েছে পিসিমণি। এই একটা বিয়া ওদের অত সাধ্য করে ছেড়ে দিয়েছে। তারপর যদি ওরা দেখে এই বিয়াটা টিকলোই নাই, তাহলে তোরা শেষ হয়ে যাবে। তাছাড়া আপনাদের চোখে সেকেলে ঠেকলেও গ্রামে গঞ্জে মেয়েদের বিয়া ভাঙলে বাপ মায়ের কপালে বিরাট দুঃখ থাকে। আমি এসব লগ্ন মাসটা কিছুই মানি নাই, কিন্তু ওরা তো মানে, ওরা এটা মানে যে বিয়ে ভাঙলে মেয়েদের সর্বনাশ হয়। একা মেয়ে নিজের পায়ে দাঁড়ায় লায়ক হয়ে গেল, তার স্বামীকেই তার সবচেয়ে বড় শক্তি মনে করা হয়। এই শহরের সব ভালো নেড়াগোয়াল এখনো পৌঁছায়নি পিসি। আমি জানি না এটা ঠিক কি ভুল, কিন্তু এটা ওদের বিশ্বাস। এই বিশ্বাস না আপনি না আমি কেউ একদিনে ভাঙতে পারবো না। এই বসুবাড়িতে আমার বিয়া হয়েছে দেখে আমার বাপ মা বিরাট শান্তি পেয়েছে। আমি যেমনই থাকি, আমি এই শান্তি ওদের কিছুতেই কেড়ে নিতে পারবো না পিসিমণি। বেশ, তুমি যদি বলতে না চাও, তোমার বাবা মাকে তুমি বলো না, কিন্তু তোমার জীবনটা তো এইভাবে তুমি নষ্ট করতে পারো না পারুল। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছো, এরপরেও তুমি রায়ানের চোখ রাঙানি, রায়ানের অশান্তি সহ্য করে এখানে পড়ে থাকবে? সেটা কখনো হয়? কিন্তু কিছু উপায় তো লাই। কেন উপায় থাকবে না? তুমি পড়ো পারুল, এই সমস্ত বিয়ে থার চক্করে পড়ে তোমার ফিউচারটা নষ্ট করে দিও না। আমার তো সবটাই কেটে গেছে পিসিমণি। এখন আমি কি করবো, কি না করবো, কি করে বা করবো, কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি এত ভেবো না পারো, আমরা আছি তো। অভিভাবকের মতো আমরা সব সময় তোমাকে সৎ পরামর্শ দেব। তুমি একটা কাজ করো পারো, তুমি বরঞ্চ কোনো একটা পিজিতে গিয়ে থাকো।
মানে পেইং গেস্ট। দেখো, ওখানে তোমার থাকা খাওয়া সব কিছুর খরচ আমরা দেব, তুমি যা পড়তে চাও আমরা পড়াবো, কিন্তু এই বাড়ি থেকে চলে যাও পারো, রায়ানের চোখের সামনে থেকে সরে যাও। দাদু মাইন্ডে তোমাকে মানাতে হবে, বাবা তো আমাদের কারোর কথা শুনবে না, তোমার কথা শুনবে পারুল। এই বাড়িতে থাকাটা তোমার জন্য সম্মানের হচ্ছে না পারুল, রায়ানেরও ভালো হচ্ছে না। রায়ানের বাবা মা আমরা কেউ ভালো নেই পারুল, এটাতে তোমাদের কারোর ভালো হচ্ছে না পারুল। তুমি তো আজকের মেয়ে, তার থেকে তুমি পিজেতে নিজের মতো করে থেকে লেখাপড়া করো, নিজের ভবিষ্যৎটা গড়ে তোলো, সম্মানের সাথে নিজের জীবনটাকে গড়ে তোলো। তোমাদের এই বিয়েটাই তো ভুল, বেসিক্যালি এটা তো একটা ব্ল্যাকমেলিং এর বিয়ে পারুল। তোমার মা তোমায় ব্ল্যাকমেল করেছে, আমার বাবা রায়ানকে ব্ল্যাকমেল করেছেন। দুটো ভিন্ন মনের মানুষ প্রেসারে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে। একটা কথা ভেবে দেখেছো পারুল, সবাই কিন্তু বিয়েটা দিয়ে খালাস, মাঝখান থেকে তোমার আর রায়ানের লাইফটা একদম ঘেটে গেছে। প্রবলেম যখন হয়েছে তখন তোমরা নিজেরাই সর্ট আউট করে নাও না, তুমি এগোও না তোমার মতো করে সামনের দিকে। তুমি কথা বলো বাবার সঙ্গে পারুল। দাদুর সাথে আমি? হ্যাঁ পারুল, ফাইটটা তোমাকেই নিতে হবে, কারণ বাবা আমাদের কারোর কথা শুনবেন না, বাবা যদি শোনেন তাহলে একমাত্র তোমার কথাই শুনবেন। তুমি যাও, কথা বলো বাবার সঙ্গে, এতে রায়ান আর তোমাদের দুজনের জন্যই মঙ্গল। পিসিমণি বেকার কথা বলতে গেল, ওই ঢ্যাটা মেয়ে কারুর কথা শুনবে না, নাহলে বিয়েটা মানি না সেটা বলার পরে কেউ ঘরে থাকেই ভাবে ঘর দখল করে। আমি বলছি মা, ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, মিলিয়ে নিও আমার কথা। তোর ধারণা ভুল রায়ান, পারুল এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়েছে। চলে যেতে রাজি হয়েছে মানে? কোথায় যাবে ও? ন্যাড়া গোয়ালের কাউকেই ও এই মুহূর্তে কিছু জানাতে চায় না, তাই কোনো পিজি বা হোস্টেলে থাকবে। এটা নিয়ে বাবার সাথে কথা বলতে গেছে পারুল। যাক বাবা, তোমার বোঝানোয় কাজ হয়েছে তাহলে। শুধু তাই নয় বৌদি, পারুল মেয়েটা যথেষ্ট সেন্সিবল, বুদ্ধিমতী, সবচেয়ে বড় কথা মেয়েটার আত্মসম্মান বোধ আছে। ও নিজেও সামহাও এই টানাপোড়েনটা থেকে রেহাই পেতে চাইছে। ওকে খুব দরকার ছিল এই রাস্তাটা দেখিয়ে দেওয়ার, জানো তো। আচ্ছা, মেয়েটা না হয় রাজি হলো, কিন্তু বাবা? পারুল বাবাকে রাজি করাতে পারবে তো বৌশালী? দাদু পারুল দিদি, আয়, আমি তোর কথাই ভাবছিলাম। আপনি কি খুব ব্যস্ত আছেন দাদু? আসলে বাড়ির পরিস্থিতি আমায় খুব ভাবিয়ে তুলেছে। সেই লিগেই তো আপনার সাথে কিছু কথা বলার ছিল। বল না, বল, কি বলবি? আমি আর এই বাড়িতে থাকতে চাই না দাদু। আপনি দয়া করে আমায় পিজিতে থাকবার ব্যবস্থা করে দিবেন। পিজি? হ্যাঁ দাদু। কে তোকে কি বলেছে বল আমাকে। নতুন করে আর কে কি বলবেন? আমি কি আর কিছু বুঝতে পারি নাই বলুন তো? রায়নের কথা তো না হয় ছেড়েই দিলাম, কিন্তু এই বাড়ির কেউ এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারছে না দাদু। আর এইভাবে সবার সাথে রোজ রোজ লড়াই করে কি বাঁচা যায় বলুন তো? আমি আমার ভবিতব্যটা মানিয়ে নিয়েছি দাদু, কিন্তু
এখন আমি সারাদিন এই লড়াইটা করব না মন দিয়ে লেখাপড়া করে নিজের জীবনটা গড়ে তোলবার চেষ্টাটা করব? তার থেকে ভালো আমি দূরেই থাকি, পিজিতে। মা বাবাও কিছু জানতে পারবে না, আর মাঝখান থেকে এরাও সবাই শান্তিতেই থাকবে। তাই আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি দাদু, যদি এই 2টা বছর আপনি আমার পড়ালেখার খরচটা দেন। আমি MBA করে নিয়ে চাকরি পেয়ে আপনার এই সব টাকা আমি শোধ করে দেবো দাদু। এটা তুই কি বলছিস রে দিদি ভাই? দাদু হয়ে নিজের নাতনিকে আমি পড়াতে পারবো না? তুই আমাকে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলছিস? কোন অধিকারে চাই বলুন তো? এই বিয়েটা যখন না, বিশ্বাস করে বুঝতে পারিনি। আমার বিশ্বাস ছিল আমার পরিবারের ওপর, আমার নাতির ওপর। তুই আমায় ক্ষমা করে দে দিদি ভাই। এবার ছিটি আপনি কেন ক্ষমা চাইছেন দাদু? আপনি তো আমার যা ভালো হবে তাই করছেন। আমিও তো এমনটা হবে ভাবতে পারি না, তাই না? আমার আসলে অন্য জায়গায় খারাপ লাগছে দাদু। আজ অব্দি কেউ কখনো আমার দুর্বলতার সুযোগ ওঠায়নি, অপমান কখনো কেউ করেনি। কিন্তু আপনার নাতি আজ সেটাই করছে। বারবার এটাই বলে যাচ্ছে যে বসু পরিবারের বউ হবার লোভে নাকি আমি বিয়া করে এই ঘরে পড়ে রয়েছি। আমার ইচ্ছা করছে সব টান মেরে চুড়ে ফেলে দিই, ইচ্ছা করছে চোখে আঙুল দিয়ে দেখাই দিই কি এসব গয়না কাটি টাকা পয়সা এসবের লোভ তোমার বন্ধুদের হতে পারে, কিন্তু পারুল চক্রবর্তীর নয়। শুধুমাত্র বাবা মায়ের কথা, শুধুমাত্র ওদের কথা ভেবে আমি ওকে স্বামী ভেবে এই ঘরে পড়ে রয়েছি। কিন্তু আর যে সহায় নাই না। সরি দাদা, আমি এভাবে এই বিয়েটার অপমানটা করতে চাই, কিন্তু রোজ রোজ এত কিছু হচ্ছে, আমার মাথাটা ঠিক নেই। এই অশান্তি কিন্তু আরো বাড়বে দাদু। আপনি ভিত করুন, ওকে দূরে কোথাও একটা পাঠিয়ে দিন দাদু। আমি সব বুঝতে পারছি দিদি ভাই, তুই বিশ্বাস কর আমি তোর উপরে একটুও রাগ করিনি। দেখ, আমি পিজিতে তোর থাকার ব্যবস্থা করেই দিতে পারি, কিন্তু সেটাই অপমানের যোগ্য জবাব হলো না। কিন্তু এই অপমানের যোগ্য জবাব দিতে গেলে তোকে এ বাড়িতেই থাকতে হবে, এখানে থেকেই তোকে পড়াশোনা করতে হবে। জানি জানি আমি, তুই কি বলবি? তাহলে তোকে একটা গল্প বলি, শোন। গল্প? তখন আমার 24-25 বছর বয়স। নিজের পায়ে দাঁড়াবো বলে ন্যাড়া গোয়াল থেকে পাড়ি দিলাম সুদূর গুজরাটে সোনার কাজ শিখবো বলে। সোনার কাজ শিখে একটা দোকানে কাজও পেয়ে গেলাম। গাঁয়ের ছেলে, শরীরে মনে অদম্য জোর, তার উপরে বিশ্বাসী। আমার উপরে নির্ভর করে অত বড় একটা সোনার দোকান চলতো। সারাদিন বিক্রি বাট্টা সামলে রাতের বেলা মালিককে সারাদিনের হিসেব বুঝিয়ে আমি চলে আসতাম। তারপর বেশ কয়েকটা বছর কেটে গেছে, আমি সেই দোকানেই কাজ করি। মালিক আমাকে খুব ভরসা করেন, মাঝে মাঝে দোকান ছেড়ে কোথাও চলেও যান। আমি একাই দোকান সামলাই। আমি বেশ সুখেই আছি, ভাবছি আমি তো মালিকের ভরসার পাত্র হয়ে গেছি।
একদিন বেশ রাত হয়ে গেছে, দোকানে তখন অনেকটা ভিড়। आशु, एक समस्या है। आज मेरी बेटी का जन्मदिन है और मुझे घर जल्दी जाना था, लेकिन देख रहा हूँ कि दुकान में अभी भी कस्टमर्स हैं। क्या करूँ, कुछ समझ नहीं पा रहा हूँ। तो दिक्कत क्या है सर? आप मुझे दुकान का चाबी देकर चला जाइए, मैं सब निपटा कर दुकान बंद करके आपके घर चाबी छोड़ के चला जाऊंगा। नहीं नहीं, दुकान की चाबी मैं किसी दूसरे को नहीं देता हूँ। इतना भरोसा किसी पर नहीं करना चाहिए। दुकान में देखो कितना माल है। हाँ, कुछ इधर उधर हो गया तो ठीक है ठीक है, तू काम कर थोड़ा जल्दी जल्दी, मैं इंतजार कर लेता हूँ। हाँ? সেই দিন আমি বুঝতে পারলাম আমি শুধুমাত্র একজন কর্মচারী। দোকান মালিক চোখে আঙুল দিয়ে আমার জায়গাটা চিনিয়ে দিলেন। খুব অপমান লাগলো জানিস। চাকরিটা ছেড়ে দিলাম, ভাবলাম ব্যবসা করব। চলে এলাম কলকাতায়। তিল তিল করে লড়াই করে গড়ে তুললাম স্বর্ণময়ী, কলকাতার 1 নম্বর সোনার দোকান। দোকানটা যখন রম রম করে চলছে, একদিন সেই পুরনো মালিক আমার দোকানে এলেন, আমার সাথে পার্টনারশিপ করতে চান। केम छो आशु, पहचाना मुझे? आपने? कितना बड़ा हो गया तू, हाँ? और कितना बड़ा बिजनेस संभाल रहा है भाई, यहाँ क्या बात है? এবারে বুঝলি দিদি কেন এতক্ষণ ধরে বকে গেলাম? মুদ্রা কথা হলো, অপমানের যোগ্য জবাব দিতে গেলে ময়দানে থেকেই দিতে হয়। ময়দান থেকে পালিয়ে গিয়ে যোগ্য জবাব দেওয়া যায় না। মাটি কামড়ে ময়দানে পড়ে থাকতে হয়। যে অপমান করেছে তাকে ছাপিয়ে যেতে হয়। তোকে এমন জায়গায় যেতে হবে যাতে রায়ান বুঝতে পারে তোকে রিফিউজ করে ভুল করেছে। রায়ানকে ছাড়িয়ে যেতে হবে তোকে। তুই রায়ানের কাছে যাবি না, রায়ান আসবে তোর কাছে। সেদিন বল থাকবে তোর কোটে। আজ তোকেও ফিরিয়ে দিচ্ছে তো, একদিন ও তোর কাছে ফিরে আসবে, আর সেই দিন তুই ঠিক করবি তুই ওকে জায়গা দিবি কিনা। আর সেই লড়াইটা তোকে এখানে থেকেই করতে হবে। দাদু, কোনো কিন্তু নেই। রায়ান শুধু তোকে নয়, তোকে, আমাকে, পুরো ন্যাড়া গোয়ালকে অপমান করেছে। তুই ন্যাড়া গোয়ালের ভূমিকন্যা, আমি ন্যাড়া গোয়ালের ভূমিপুত্র। আয় দুজনে মিলে এর প্রতিকার করি। এই বুড়ো মানুষটা অনেক আশা নিয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, তোকে অনেক ভরসা করেছে দিদিভাই। তুই হাল ছেড়ে দিলে আমিও তো হেরে যাবো রে। আরেকটু সহ্য কর, আরেকটু লড়াই কর এখানে থেকে। এই অপমানের জবাব আমাদের দিতেই হবে দিদিভাই। আমি তো রয়েছি তোর পাশে। Bro, hey bro, come on, get up man, get up! আরে পারুল চলে গেছে ব্রো, চলে গেছে। বলি পারুল চলে গেছে। আবার বল। আরে পারুল চলে গেছে রে, চলে গেছে। কি? আরে হ্যাঁ ব্রো, হ্যাঁ। আরে কি বলি? কি করছিস?
পারুল চলে গেছে। আরে আরে মলার সিরিয়াসলি? আরে হ্যাঁ রে, আমি তো দেখলাম দাদু পারুলকে নিয়ে বেরিয়ে গেছে। নিশ্চয়ই নেড়া গলে ছাড়তে গেছে। আর কোথায় বা যাবে তুই বলতো? কোথায় বা যাবে আর কোথায় বা যাবে? পারুল চলে গেছে। এই তুই বলছিস না তো? আরে মিথ্যে কেন বলবো? না রে রায়ান, ও ঠিক বলছে। পারুল বাবার সঙ্গে সত্যিই বাড়ি ছেড়ে চলে গেছে। আমার বিশ্বাস হচ্ছে না এই ঘটনাটা ঘটেছে। একদম তাই, আমার ছেলের জীবনটা বেঁচে গেল শুধুমাত্র পৌশালী তোমার জন্য। থ্যাংক ইউ। সকাল সকাল এরকম একটা সুখবর। পিসিমণি থ্যাংক ইউ। তুমি না থাকলে এই মেয়েটা কিছুতেই আমার লাইফ থেকে বিদায় হতো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাগল ছেলে। এই ছোলার ডাল তো বিরাট স্বাদ তো দাদু। জানি দিদিভাই, এই কলকাতা শহরে অনেক ভালো ভালো কচুরির দোকান আছে, কিন্তু এই ষষ্ঠীর দোকান আমার কাছে একটা ইমোশন। কেন গো দাদু? গতকাল তোকে বলেছিলাম না, গুজরাটে চাকরি ছাড়ার পর আমি কলকাতায় এসেছিলাম ব্যবসা করতে, কিন্তু ব্যবসা করার টাকা আমাকে কে দেবে বল? সারাদিন রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি, পকেট ঘরের মাছ, খাবার টাকা নেই। তখন এই ষষ্ঠী দিনের পর দিন আমায় ধারে কচুরি খাইয়েছে। দিনের পর দিন ধারে খাইয়ে গেছেন? হ্যাঁ রে দিদি ভাই। সে ধার কিন্তু আজও শোধ হয়নি রে। তা আজ শোধ করে দিবি নাকি রে আসু? তোর ধার আমি কোনোদিন শোধ করতে পারবো না রে ষষ্ঠী। সত্যি এমন মানুষও মেলে শহরে? মেলে রে দিদি, মেলে। এই কলকাতা শহরটাকে বাইরে থেকে দেখে যতটা রুক্ষ আর কঠিন মনে হয়, ভেতর থেকে তা নয় আসলে। এই শহরটা বড্ড নরম, সবাইকে ভেতর থেকে আপন করে নেয়, কাউকে ফেরায় না, শুধু একটু সময় নিয়ে লেগে থাকতে হয়। শহরটার সাথে একটু ঘর করতে হয়, বুঝলি? তোকেও এই শহর ফেরাবে না। এখন আঘাত পাচ্ছিস তো এই শহরটা থেকে, একদিন দেখবি সব আঘাত সয়ে যাবে, সবাই আপন করে নেবে তোকে। কিরে, কচুরি খাবি? না না দাদু, আমার হয়ে গেছে। সত্যি? তাহলে চল। জলদি কোথায় রে আসু? আরে ওই তো আজকে নাতনির অ্যাডমিশন, MBA পড়বে। মা আগে বলবি তো, মিষ্টি মুখ না করে কেউ কলেজে ভর্তি হতে যায়? দাঁড়া দাঁড়া। যেন মুঠোর দেখুম ভাঙানো জানলা খোলা নতুন জীবন শুরু করতে চলেছো, এই নাও মিষ্টি মুখ করো। নাও আমি মানে খাও বলছি। নে না নে। যেন ছোট ছোট নাম না জানা বৃষ্টি ফোঁটা মাটি ঝুলো। দাঁড়াও তোমাকে একটা দইয়ের ফোঁটা দিয়ে দিই। হ্যাঁ, সব মঙ্গল হবে মা। এসো। সত্যি তো শহরের লোকেদের যেমনটা ভেবেছিলাম, আসলে তো সবাই এমনটা লয়। ভালো মানুষও তো মেলা আছে। মন বলছে সব ঠিকও হয়ে যাবে। বাবা ভুবনেশ্বর, সাথে থেকো বাবা।